প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কপিকলের সেকেন্ড ক্লাসে যাই এবং সেকেন্ড ক্লাসের কনসেপ্টটা বুঝি। তার আগে আমরা একটু ডিরেক্ট প্রথম ক্লাসের একটা কনফিউশন আরও ক্লিয়ার করি। যদি তোমার কখনো কার্যকারী ত্বরণ কত হবে এটা বের করতে বলে, তুমি ডিরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবা প্রথম ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, ডিরেক্ট গিয়ে এই সূত্রটা ব্যবহার করতে পারবা। যদি তোমার কোশ্চেন আসতো সুতার টান কত, সুতার টান কত, তাহলে তুমি এই ত্বরণের মান বের করে যে কোনো একটা সমীকরণে ত্বরণের মান বসিয়ে তুমি টি বের করতে পারবা। কেমন? তাহলে যদি কি বললাম, যদি কার্যকর ত্বরণ কত আসে, তখন তুমি ডিরেক্ট এই যে এ বের করার যে সূত্র সেটা ব্যবহার করতে পারবা। আর যদি বলা হয় যে না, সুতা কত বলে টান দিচ্ছে সেটা বের করতে হবে, তখন তোমাকে এই সূত্রগুলো সবগুলো লেখা লাগবে। সেখানে গিয়ে তুমি যে কোনো একটা সমীকরণে গিয়ে এই টি বের করতে পারবে। ঠিক আছে, ওকে। চলো আমরা কপিকলের সেকেন্ড ক্লাসে যাই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বস্তু 10 কেজি ভরের বস্তু টেবিলের উপর রাখা আছে। সেই বস্তুটাকে 20 কেজি ভরের একটি বস্তু দড়ি দিয়ে ঝুলাই দেওয়া হয়েছে এবং মাঝখানে এখানে একটা কপিকল আছে। খুব ভালো কথা। তো কোশ্চেন করা হচ্ছে 20 কেজি ভরের বস্তুর কার্যকর ত্বরণ কত। আমি আর একটা কোশ্চেন অ্যাড করলাম, বলো যে সুতার টান কত। দুইটাই দেখবো, সুতার টান কত। এটা বের করার ক্ষেত্রে আমাদের যে বেসিক রুলস সেটাতে চলে যাই। তার আগে দেখি 10 কেজি ভরের বস্তুর ওপর আমি ধরলাম যে এই যে কার্যকর ত্বরণ যেটা হবে সেটা হচ্ছে নিচের দিকে এর মানটা যদি আমার কার্যকরকরণ হচ্ছে এই দিকে ধরলাম, তাহলে আমি যদি ত্বরণের মান পজিটিভ পাই তাহলে বুঝবো যে ঠিক আছে, না আসলে ত্বরণটা এইদিকে হবে। যদি ত্বরণের মান নেগেটিভ হয় তাহলে আমি বুঝবো কি যে না, তাহলে আমার অঙ্ক হয়তো ভুল গেছে, ত্বরণটা এইদিকে হবে না। তাহলে এবার আমরা চলে যাই, চলো আমাদের ম্যাথে। সেটা হচ্ছে যে এই 10 কেজি ভরের ওপর কী কী বল আছে একটু দেখি। দেখো, 10 কেজি ভরের ওপর পৃথিবীর একটা বল আছে, কেন নিচের দিকে ওজন, আকর্ষণ বল। তো আমরা জানি যেহেতু টেবিলের ওপর রাখা আছে, এটা টেবিল, ধরো একটা সুন্দর টেবিল, টেবিলের ওপর যেহেতু রাখা আছে, সো আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, না? তাহলে এই বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়াশীল, টেবিলটা ভেঙে যাচ্ছে না, তার মানে টেবিলটা ঠিক সমান প্রতিক্রিয়া বল এই বস্তুটার উপর ওপরের দিকে ক্রিয়াশীল রাখছে, তাই না? এই বস্তুটা রাখার কারণে টেবিল ভেঙে যাচ্ছে না। তার মানে কি, সে টেবিলের উপর স্থির আছে কিভাবে? যে পৃথিবী যে বলে টানছে ঠিক তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল নিউটনের থার্ড ল অনুসারে ওপরে ক্রিয়াশীল, ওপরের দিকে ক্রিয়াশীল আছে। ফলে এই পৃথিবীর যে আকর্ষণ বল এই 10 কেজি ভরের বস্তুর ওপর, এই যে বলটা এখানে আছে এটা জিরো, হ্যাঁ, সেম বল নিচের দিকে, আবার সেম বল ওপরের দিকে। তাহলে 10 কেজি ভরের বস্তুর জন্য আমরা যদি লিখি 10, উত্তর লিখি, সমাধান না, সলভ। চলো, 10 কেজি ভরের বস্তুর জন্য, 10 কেজি ভরের বস্তুর ওপর তাহলে কতটুকু বল ক্রিয়াশীল? 10 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল বল, চলো দেখি ক্রিয়াশীল বল। তো আমরা দেখলাম যে পৃথিবীর যে আকর্ষণ বল সেটা তো জিরো হয়ে যাচ্ছে, কারণ সমান এবং বিপরীতমুখী বল ওখানে ক্রিয়াশীল আছে। তাহলে শুধুমাত্র এই যে এই দিকে বাম দিকে যে টান বল সেটাই শুধুমাত্র ক্রিয়াশীল। এই সুতা, এই যে সুতাটা আছে এটা তো এই 10 কেজি ভরের বস্তুটাকে এটা টেনে ধরছে, ফলে এই বস্তুটার ওপর 10 কেজি ভরের বস্তুর ওপর শুধু সুতার টান বলটা ক্রিয়াশীল, তাই না? তাহলে সুতার যে টান বলটা সেটাই হচ্ছে এই বস্তুটার জন্য কার্যকরী বল, কারণ ওই একটা বলই তো ওর ওপর ক্রিয়াশীল। তাহলে আমি লিখতে পারি টি সমান সমান M1A, আমি 10 কেজিকে M1 ধরলাম। ক্লিয়ার? তাহলে আমি আবার একটু বলি, 10 কেজি ভরের ওপর দুই ধরনের বল ছিল। এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল, যেটা নিচের দিকে টানে, কিন্তু ওটা জিরো হয়ে গিয়েছে নিউটনের থার্ড ল অনুসারে। আর একটা বল কি, টান বল। তাহলে 10 কেজি ভরের ওপর যেহেতু নিউটনের থার্ড ল অনুসারে পৃথিবীর আকর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল শূন্য হয়ে গিয়েছে, তাহলে 10 কেজি ভরের বস্তুর ওপর শুধুমাত্র সুতার টান যে বলটা আছে সেটা ক্রিয়াশীল। তাহলে সেটা হচ্ছে টি সমান সমান M1A। এবার আসি 20 কেজি ভরের বস্তুর জন্য। তাহলে চলো M2 20 কেজি, 20 কেজি ভরের বস্তু। হ্যাঁ, দেখি তার ক্ষেত্রে কি হয়। তার ক্ষেত্রে পৃথিবীর একটা আকর্ষণ বল আছে M2G, এবং আমি বলেছি, আমি ধরেছি কার্যকর ত্বরণ M2 বস্তুর দিকে, মানে 20 কেজি ভরের বস্তুর দিকে, সেটা নিচের দিকে নামবে। আমি যেহেতু ধরে নিয়েছি তাহলে অবশ্যই M2G এর মান
সুতার টান, তাহলে 20 কেজি ভরের জন্য যে সুতার টান সেটা কি ওপরের দিকে ক্রিয়াশীল, স্বাভাবিক। 20 কেজি ভরের বস্তুকে সুতা টেনে ধরছে ওপরের দিকে, তাহলে এক্ষেত্রে টি হচ্ছে 20 কেজি ভরের বস্তুর সুতার টান ওপরের দিকে। তাহলে এখন যদি বলি যে 20 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল বল কত, তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে m2g - t সমান m2a, কারণ আমি কার্যকর ত্বরণ নিচের দিকে ধরেছি, পৃথিবীর দিকে ধরেছি 20 কেজি ভরের বস্তুর জন্য, তাহলে অবশ্যই m2g এর মান বেশি সুতার টান অপেক্ষা, তাই m2g - t সমান তার কার্যকর। তাহলে আলটিমেটলি আমি তো যদি দুইটা সমীকরণ পেয়েছি, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, তাহলে চলো আমরা দুইটা সমীকরণকে যোগ করি, 1 + 2, তাহলে কি হবে t প্লাস m2g - t সমান m1a প্লাস m2a, তাহলে টি কাটা যায়, তাহলে a সমান কার্যকর ত্বরণ, a সমান কি লিখতে পারি m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, মিস্টেক হয়েছে, m1 প্লাস m2, তাহলে এটাই হচ্ছে 20 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল ত্বরণ। এই যে এ বের করলাম, এটাই হচ্ছে 20 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল ত্বরণ, ঠিক আছে। এবং এর মানটা যদি পজিটিভ আসে, তার মানে কি আমি যেদিকে ত্বরণ ধরেছিলাম, কার্যকর ত্বরণ যেদিকে ধরে ম্যাথ করতেছিলাম, এটা সঠিক আছে, যে 20 কেজি ভরের বস্তুর দিকেই ত্বরণটা হবে। তাহলে তুমি চাইলে ডিরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথটা করতে পারো। এখানে তুমি m2 বসাও, m2 ছিল 20, g হচ্ছে 9.8 ডিভাইডেড বাই দুইটা বস্তুর ভর না, 20 কেজি আর 10 কেজি, ঠিক আছে, তাহলে হবে 30 কেজি। ওকে, আমাদের মনে হয় তাহলে এইভাবে আমরা কার্যকর ত্বরণ বের করতে পারবো। কেমন? আমার মনে হয় এখানে 20 কেজি বলেছিলাম, এটা হবে না, ঠিক আছে, সবই ঠিক আছে। তো চলো, তাহলে কি হবে, কার্যকর ত্বরণ হবে m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে কার্যকর ত্বরণ। তুমি ডিরেক্ট এই সূত্র ব্যবহার করে ম্যাথে ব্যবহার করতে পারো। এখন যদি বলে সুতার টান কত 20 কেজি ভরের বস্তুর উপর, তখন তোমাকে যে কোনো একটা সমীকরণে এই কার্যকর ত্বরণের মানটা লিখে টি বের করতে হবে। আশা করি কপিকল 2 ক্লাস তোমরা বুঝতে পেরেছো।